দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আবার যাব স্যারের কাছে। অর্থঋণ সম্পর্কে এবং অর্থঋণ মামলা সম্পর্কে স্যারের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, জেনেছি এবং আরো কিছু জানব। স্যার, এই জারি মামলা চলাকালীন অবস্থায় মানে চলমান অবস্থায় আসামি কি করণীয়, মানে আসামি বলতে বিবাদীদের কি করণীয় হয়েছে? সুন্দর বলেছেন। অর্থ জারি মামলায় দেখেন অনেকগুলা প্রক্রিয়া সাধারণত হয়ে থাকে। অর্থ জারি মামলায় যখন ব্যাংক চলে আসে, অর্থ জারি মামলার প্রত্যেকটা স্টেপই কিন্তু বিবাদীগণের জন্য খুবই কঠিন। কারণ অর্থ জারি মামলায় এসে ব্যাংক চাইলে আবার নিলাম করতে পারে, বন্দরদাতার সম্পত্তি নিলামের চেষ্টা করবে। অর্থঋণ আইনে বলা রয়েছে সেখানে নিলাম প্রক্রিয়া কিভাবে হবে। যদি নিলামে সেই সম্পত্তি বিক্রি করার চেষ্টা উনি করে ব্যর্থ হয়, অর্থাৎ ব্যাংক একবার নিলাম প্রক্রিয়া চেষ্টা করলো যে বন্ধক জমি রয়েছে বিক্রি করা, সম্পত্তি বিক্রি হলো না, তখন কিন্তু ব্যাংক চাইলে আদালতে দরখাস্ত দায়ের করে সেই ঋণ গ্রহীতার বিরুদ্ধে, সেই গ্যারান্টরদের বিরুদ্ধে বা অন্যান্য যে সকল বিবাদীগণ রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার জন্য আদালতে দরখাস্ত দায়ের করতে পারে। আদালত সেই দরখাস্তের গুণাবলী দেখে সেই বড়োয়ারের বিরুদ্ধে, ঋণ গ্রহীতার বিরুদ্ধে চাইলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। তাই এখানে যারা ঋণ গ্রহীতা থাকবেন তাদেরকে সচেতন হতে হবে যে আমার অর্থজারি মামলা কোন প্রক্রিয়ায় আগাচ্ছে, কতটুকু আগাচ্ছে, কখন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হতে পারে। আর গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে আমি যদি অ্যারেস্ট হয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে, এইগুলার প্রক্রিয়া কিন্তু তাকে একটা স্বচ্ছ ধারণা নিয়ে আগাতে হবে। তাই অর্থঋণ আদালতে কোনো মামলা যখন দায়ের হয়ে যায়, এই বড়োয়ার বলেন, মর্টগেজার বলেন আর গ্যারান্টার বলেন, তা এই পক্ষগুলার প্রথম থেকে শেষ প্রক্রিয়া পর্যন্ত একটা ধারণা নিয়ে ওনাদেরকে এই মামলাটাকে অবজার্ভ করতে হবে। অর্থঋণ মামলা, অর্থজারি মামলাকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে, সচেতন থাকতে হবে। হঠাৎ দেখলেন উনি হঠাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়ে গেছে, পুলিশ তার দরজায় এসে হাজির হয়েছে, তিনি তখন জানার চেষ্টা করলেন যে আমার বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা হলো। ওই তখন না জেনে আগে থেকে জেনে রাখলে এটা নিয়ে তাকে অ্যানালাইজ করতে হবে এবং এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে এবং তার সংশ্লিষ্ট যে আইনজীবী রয়েছে তার সাথে যোগাযোগ রক্ষার মধ্য দিয়ে তাকে কিন্তু এই প্রক্রিয়ার কি কি হতে পারে, কখন হতে পারে, এবং এই প্রক্রিয়াগুলা হলে, ওয়ারেন্ট হলে বা অকশন হলে বা জারি মামলায় যখন কোনো সম্পত্তি অকশন হয়ে যাবে, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে যাবে, তখন তার কি কি করণীয়, কি কি করে রাখতে হবে আর পরবর্তী কি হতে পারে, এই বিষয়গুলো তার আইনজীবীর সাথে বসে তাকে কিন্তু এই প্রক্রিয়াগুলা সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে অর্থঋণ মামলা বা অর্থজারি মামলা কি স্টে বা স্থগিত করা যায়? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। যে আমরা দেখেছি অর্থঋণ মামলা যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত সাধারণত আমাদের কাছে ঋণ গ্রহীতা যারা রয়েছেন তারা সহজে আসেন না। কখন আসেন? যখন অর্থ জারি মামলায় প্রক্রিয়া চলে যায়, তখন যখন জারি মামলায় অকশন হয় বা জারি মামলায় ব্যাংক যখন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে সার্টিফিকেট ইস্যু করে দেয়, তখন ব্যাংক কর্তৃপক্ষ ওই ঋণ গ্রহীতার কাছে চলে যায় যে আপনি 5 তলা বিল্ডিং এ আছেন, এটা খালি করেন, বা এই জমিতে আছেন, এটা খালি করেন, আমরা দখল বুঝে নেব, আদালত থেকে আমরা আদেশ পেয়েছি। তখন কিন্তু আমাদের কাছে ঋণ গ্রহীতারা চলে আসে যে হাইকোর্টে একটা কিছু করেন, মামলাটা স্টে করেন, বা সার্টিফিকেট ইস্যু করেছে সেটা স্টে করেন। অথবা আমরা দেখেছি ঋণ গ্রহীতার বিরুদ্ধে যখন অর্থজারি মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে যায়, তখন আমাদের কাছে ঋণ গ্রহীতারা এসে বলেন যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এই ওয়ারেন্টটাকে স্টে করেন বা এটাকে বাতিল করেন। তখন কিন্তু তারা অনেক সচেতন হয়ে যায়, উদ্গ্রীব হয়ে যায়, তারা আমাদের কাছে আসে। আমাদের কাছে আসলে প্রশ্ন হচ্ছে আমরা কি অর্থজারি মামলা বা অর্থঋণ মামলা হাইকোর্ট ডিভিশনে স্টে করতে পারি? চাইলেই কি হাইকোর্ট ডিভিশন আমাদেরকে স্টে করে দিবেন? এটা কিন্তু না। হাইকোর্ট ডিভিশনে আমরা ওয়ারেন্ট স্টে চাইতে পারি, যদি সার্টিফিকেট দিয়ে থাকে সেটা স্টে চাইতে পারি, দখল নিয়ে নিবে এরকম পর্যায়ে দখল নিয়ে নেওয়ার আদেশকে স্টে চাইতে পারি, পুরো মামলার কার্যক্রমকে স্টে চাইতে পারি। কিন্তু চাওয়ার সাথে সাথেই কি আদালত আমাদেরকে দিয়ে দিবে? এটা দিবে না। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই মামলার ডকুমেন্টস দেখার পর বা সেই ডকুমেন্ট গুলো আমরা পর্যবেক্ষণ করার পর
বা মামলা দায়ের থেকে শুরু করার পর, অর্থঋণ মামলা চলমান অবস্থায়, অর্থঋণ মামলা শেষ হয়ে যাওয়ার পর, অর্থ জারি মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত বা চলমান পর্যন্ত যদি কোনো আইনের ব্যত্যয় আমরা দেখতে পারি, তখনই কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে বলার সুযোগ থাকে যে হ্যাঁ, আপনার যে মামলাটা হয়েছে সেই অর্থজারি মামলাটা স্টে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই গ্রেফতারি পরোয়ানা স্টে হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনাকে যে বেদখলের আদেশ দেওয়া হয়েছে, দখল আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে, সেটাকে স্টে করার সম্ভাবনা রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা সংশ্লিষ্ট মামলা, যেই মামলাটা চলমান রয়েছে সেই মামলার শুরু থেকে সেই শেষ পর্যন্ত ডকুমেন্টস দেখে যতক্ষণ পর্যন্ত না আইনের ব্যত্যয় হয়েছে এরকম কোনো লিগ্যাল গ্রাউন্ডস আমরা না পাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের রিমেডি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই যদি কেউ কোনো মামলা এই ধরনের সিচুয়েশনে স্থগিত বা স্টে করার জন্য উদ্যোগী হন, তাহলে তাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে অর্থঋণ মামলার ব্যত্যয় হয়েছে, ভায়োলেশন অফ ল হয়েছে, অথবা এটা মেলাফাইডি হয়েছে, অথবা তার সাথে ফ্রড হয়েছে, প্রতারণা হয়েছে, অথবা আদালত এই মামলাটা উইদাউট জুরিসডিকশন পরিচালনা করছে। এই ধরনের আইনগুলাকে যখন আমরা সমন্বয় করে পড়াশোনার মধ্য দিয়ে যখন কোনো লিগ্যাল গ্রাউন্ডস পাই, তখনই কেবল এই মামলাগুলাকে স্টে করার, স্থগিত করার একটা সুযোগ এবং সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে স্যার একটা সলিউশন আপনি দিলেন, যে কারণ এই সলিউশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সলিউশন। অনেকেই আমরা মনে করি যে কোনো মামলা স্টে হয় বা স্থগিত করা যায়, কিন্তু স্থগিত এবং স্টে করার জন্য কিছু পয়েন্ট, এই পয়েন্ট বা কোনো কারণ ছাড়া স্থগিত বা স্টে করা যায় না বা হয় না। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে অর্থ ঋণ মামলা বা অর্থজারি মামলা চ্যালেঞ্জ করে কেউ কি হাইকোর্টে রিট করতে পারে বা রিট পিটিশন দায়ের করতে পারে? খুব সুন্দর প্রশ্ন। দেখেন, রিট জুরিসডিকশন এমন একটা জুরিসডিকশন হাইকোর্ট ডিভিশনে, এখানে হাইকোর্ট ডিভিশন ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ থেকে যায়, এবং হাইকোর্ট ডিভিশন মামলা এন্টারটেইন করতে পারেন, যে কেউ এসে রিট পিটিশন করতে পারেন। প্রশ্ন হচ্ছে, যদি এইভাবে গণহারে হাইকোর্ট ডিভিশন সকল রিট নেয়, তাহলে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় যে সকল অর্থঋণ আদালত রয়েছেন তাদের আর কার্যক্রমের কি ভূমিকা থাকলো? তাহলে তো সবাই হাইকোর্ট ডিভিশনে চলে আসবেন রিট মামলা দায়ের করার জন্য। তাই এখানে এটা বললে ভুল হবে যে সকল মামলা নিয়ে হাইকোর্টে চলে আসা যায়, এটা বলা ঠিক হবে না। বরঞ্চ আমাদের বলতে হয় যে যদি কোনো মামলাকে আইনের ব্যত্যয় ঘটিয়ে মামলাটাকে দায়ের করা হয়, সেটা পরিচালনা করা হয় ইন ভায়োলেশন অফ ল থাকে, অন্যান্য আইনগত ত্রুটি বিচ্যুতি থাকে, ত্রুটি থাকার পরেও এই মামলাটা তার বিরুদ্ধে চালানো হচ্ছে, বা এই মামলাটা যদি ত্রুটি সহ চলতে থাকে, তাহলে ঋণ গ্রহীতা, মর্টগেজার, গ্যারান্টর, বড়োয়ার এরা ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের ইস্যু যদি আমরা না দেখাতে পারি, তাহলে কিন্তু হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করার সুযোগ থাকে না। যে অবারিত রাস্তা রয়েছে তা কিন্তু নয়। রিট পিটিশন দায়ের করার পূর্বে তাকে অবশ্যই আইনের যে ক্রাইটেরিয়া গুলা রয়েছে, আইনের যে নিয়ম কানুন রয়েছে, সেইগুলা অবশ্যই ফুলফিল করে রিট পিটিশন দায়ের করতে হবে। শুধু রিট পিটিশন করলাম আর হাইকোর্ট ডিভিশনে গেলাম এটা বললে কিন্তু হবে না। আমাদেরকে যথাযথ কারণ নিয়ে, যথাযথ গ্রাউন্ডস নিয়ে, যথাযথ নিয়মে আমাদেরকে রিট পিটিশন দায়ের করতে হবে। ধন্যবাদ স্যার। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার, যে পুরো মামলাটা কখনো কখনো দেখা যায় কোনো আদালত কিছু কিছু আদেশ দেন, তদ্রুপ অর্থঋণ আদালতে যে কোনো একটা বিষয়ের উপর আদেশ দেন, সেই আদেশকে চ্যালেঞ্জ করে কি কোনো ঋণ গ্রহীতা বা বন্ধকদাতা বা গ্যারান্টর সে চ্যালেঞ্জ করে কি কোনো রিট করতে পারে? খুব সুন্দর প্রশ্ন। দেখা গেছে অর্থঋণ আদালতে, যে খুবই সুন্দর প্রশ্ন, দেখা গেছে অর্থঋণ আদালতে একটা মামলা চলমান রয়েছে, সেটা অর্থঋণ মামলা হতে পারে, সেটা অর্থ জারি মামলা হতে পারে। এই জারি মামলা চলছে, এমন প্রক্রিয়ায় আপনি একটা দরখাস্ত দিলেন ঋণ গ্রহীতা হিসেবে বা বড়োয়ার হিসেবে বা গ্যারান্টর হিসেবে। আপনার সেই দরখাস্ত যথাযথ আইনগতভাবে হয়েছে, আদালত মনে করলেন এই দরখাস্তটা এই মুহূর্তে মঞ্জুর করা সঠিক হবে না, আদালত আপনার দরখাস্ত একটা আদেশের মধ্য দিয়ে নামঞ্জুর করে দিলেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরেন অর্থঋণ মামলা চলছে,
সেই মামলায় ব্যাংক কত টাকা পাবে সেটা লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট না দিয়েই মামলা দায়ের করে ফেলেছে। আপনি আদালতে দরখাস্ত দিয়ে বললেন যে ব্যাংক যেন আগামী তারিখের মধ্যে আমার কাছে কত টাকা পায় টোটাল ব্যাংক স্টেটমেন্ট আদালতে জমা দেওয়ার জন্য একটা আদেশ দেয়া হোক। আদালত মনে করলেন যে এটার প্রয়োজন নাই, আপনাকে নামঞ্জুর আদেশ করে দিলেন, আদালত নামঞ্জুর করে দিলেন। সেই আদেশে যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে কিন্তু আপনি চাইলে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে এসে রিট পিটিশন দায়ের করতে পারেন। কারণ অর্থঋণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, অর্থঋণ আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায় না। এর জন্য আমরা অর্থঋণ আদালত যদি কখনো কোনো আদেশ দেয় তাহলে কিন্তু সেই আদেশের বিরুদ্ধে আমরা রিট দায়ের করতে পারি। আবার আরো একটা পর্যায়ে আমরা বলি, অর্থঋণ আদালত বা অর্থজারি মামলায় অর্থঋণ আদালত যখন কারো বিরুদ্ধে আদেশের মধ্য দিয়ে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে বা ওয়ারেন্ট ইস্যু করে তাকে অ্যারেস্ট করানোর জন্য, এখন যদি সেই বড়োয়ার, মর্টগেজার, গ্যারান্টর তারা যদি মনে করে থাকেন এই গ্রেফতারি পরোয়ানা আদেশটা বেআইনি হয়েছে, এই গ্রেফতারি পরোয়ানা আদেশটা সঠিক হয় নাই, তাহলে কিন্তু সেই গ্রেফতারি পরোয়ানা আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনেও তারা চাইলে রিট পিটিশন দায়ের করতে পারে। ধন্যবাদ স্যার। আসলে সুন্দর করে আপনি যেভাবে সলিউশনটা দিলেন স্যার, অনেকে এই বিষয়টা অনেক উপকৃত হবে। আরেকটা স্যার, আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, এবং দর্শকের জানার জন্য, কারো সম্পত্তি যদি ভুলক্রমে বন্ধকদাতা গণের বন্ধকি দলিল বলে চলে গেল, সেক্ষেত্রে কি করবে? খুব সুন্দর প্রশ্ন। এটা আমরা দেখেছি অনেক সময় অনেক ব্যাংক কর্তৃপক্ষের কোনো অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে কোনো ঋণ গ্রহীতা, কোনো নিরপরাধ কোনো ব্যক্তি সম্পত্তি তাদের মর্টগেজে দিয়ে দিলেন, মর্টগেজ ডিডে দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখেছি, ধরেন যার সম্পত্তি মর্টগেজ ডিডে চলে গেল বা মর্টগেজে চলে গেল, তিনি কিন্তু জানেনই না যে তার সম্পত্তি ভুলক্রমে তার দাগের সম্পত্তি হতে পারে, তার খতিয়ানের সম্পত্তি হতে পারে, কোন সম্পত্তি ব্যাংকের মর্টগেজ ডিডে ভুলক্রমে চলে গেল, তিনি কিন্তু জানেন না। এক পর্যায়ে এসে সেই মামলার রায় হলো, ব্যাংক রায়ের আদেশ নিয়ে এসে তাকে বললেন আপনি উচ্ছেদ হয়ে যান, এই আমরা অর্থঋণ আদালত থেকে রায় নিয়ে এসেছি, আমাদের এই সম্পত্তিটা আমরা পেয়েছি ব্যাংকের কোর্টের আদেশে, আপনি আর এখানে থাকতে পারবেন না, আপনাকে উচ্ছেদ হয়ে যেতে হবে। তখন যখন উনি জানবেন যে এটা ভুলক্রমে মর্টগেজ সম্পত্তিতে ইনক্লুড হয়ে গেছে, তখন তিনি চাইলে ওই আদালতে, ওই অর্থঋণ আদালতে 10% টাকা জমা দিয়ে ওইখানে একটা মিসকেস দায়ের করে আদালতকে সেটা তিনি নজরে আনতে পারেন যে এই সম্পত্তিটা আমার চলমান একটি মামলার মধ্যে আবার একটা মিসকেস দায়ের করার মধ্যে দিয়ে তিনি কিন্তু তার দাবি আনতে পারেন যে আমার এই সম্পত্তিটা ভুলক্রমে সেখানে মর্টগেজ ডিডে চলে গেছে। আদালত তখন যদি তার কাগজপত্র যাচাই বাছাই প্রক্রিয়া করার মধ্য দিয়ে দেখেন যে হ্যাঁ সত্যি তার সম্পত্তিটা ভুলক্রমে চলে গেছে, আদালত চাইলে এটার উপরে আদেশ দিতে পারে। আর যদি দেখা যায় সেই আদেশে তিনি সংক্ষুব্ধ হন বা সেই আদালতকে তাকে তিনি বোঝাতে ব্যর্থ হয়েছেন বা যথাযথভাবে তিনি প্রতিকার পান নাই, তাহলে কিন্তু চাইলে তিনি সেই পর্যায় থেকে এসে রিট পিটিশন দায়ের করতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এবার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রশ্ন আপনাকে মাধ্যমে জানতে চাচ্ছি। প্রশ্ন করবো কি কারণে, প্রশ্ন না মানে জিজ্ঞাসা যেটাকে বলে, ঋণ ব্যাংক থেকে কেউ ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করার সময় কেউ যদি সেই ঋণের মধ্যে গ্যারান্টার হয়, সে গ্যারান্টার হয় তাহলে তাকে কোন ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে এবং তাকে কি করবে? খুব সুন্দর প্রশ্ন। অর্থঋণ মামলায় আমরা দেখেছি সবচেয়ে বেশি ভুক্তভোগী হন বা কষ্ট পান যারা গ্যারান্টর হয়ে থাকে। অনেকে বলে থাকেন ঋণ গ্রহণ করা ভালো, গ্যারান্টর হওয়া ভালো না। যে আপনি নিজে ঋণ গ্রহণ করলেন, নিজে খরচ করলেন, আপনার মনে একটা সান্ত্বনা আছে, কিন্তু দেখা গেল আপনি কারো সম্পত্তিতে গ্যারান্টর হলেন কিন্তু আপনি 1 টাকাও নিলেন না, কিন্তু সেই টাকার পুরো লাইবিলিটি আপনার উপরে এসে পড়বে। এর জন্য কেউ যদি ঋণ গ্রহীতা ঋণকে সিকিউর করার জন্য কেউ যদি গ্যারান্টর হন, তাকে অবশ্যই সচেতন হতে হবে যে আমি যার জন্য গ্যারান্টর হচ্ছি তিনি সেই ঋণের টাকা পরিশোধ করার মতো সক্ষমতা রাখেন কিনা, বা তিনি যদি সেই ঋণের টাকা দিতে ব্যর্থ হন
আমি সেই টাকাটা পরিশোধ করার মতো আমার সক্ষমতা আছে কিনা, এই বিষয়গুলা যাচাই বাছাই না করে তিনি যদি সেই সম্পত্তিতে গ্যারান্টর হয়ে যান তাহলে তার জন্য অনেক ক্ষতি রয়েছে। যেমন ধরেন কেউ গ্যারান্টর হলো 5 কোটি টাকা, কিন্তু তিনি যে গ্যারান্টর হচ্ছে তিনি জীবনেও 5 কোটি টাকা দেওয়ার মতো তার কোনো এবিলিটি নাই, ক্ষমতা নাই, তিনি গ্যারান্টর হয়ে গেলেন। এই ধরনের যখন গ্যারান্টর যারা হন আর এই টাকা নিয়ে যখন অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয় তখন কিন্তু বিপত্তিটা ঘটে। এইরকম গ্যারান্টর যারা থাকেন তারা কিন্তু যখন গ্যারান্টর হন তারা কিন্তু এটার পরিণতি বুঝতে পারেন না। পরিণতি না বুঝতে পারার কারণে তাদের অজ্ঞাত কারণেই তারা গ্যারান্টর হয়ে যায়, কিন্তু গ্যারান্টর হওয়ার পর তিনি কিন্তু এই বিপদটা বুঝতে পারেন যে আমার এখানে গ্যারান্টর হওয়াটা সঠিক ছিল না, উচিত ছিল না। তাই যদি কেউ কোনো ঋণে গ্যারান্টর হন তাকে অবশ্যই এই বিষয়গুলা দেখতে হবে যে আমি কত টাকার গ্যারান্টর হতে যাচ্ছি। এত বেশি টাকার গ্যারান্টর আমার হওয়া উচিত হবে না, যেই টাকার ভার আমি নিতে পারবো না, যেই ঋণের ভার আমি নিতে পারবো না, এই টাকার গ্যারান্টর হওয়া তার কখনোই উচিত হবে না। বা এমন কোনো কারো ব্যক্তির গ্যারান্টর হব না যে টাকা নিয়ে দিবে না, ব্যাংক থেকে টাকা নিল সে টাকা দিল না বা বেহাত করে ফেললো বা অন্যভাবে খরচ করে ফেলবে, এই ধরনের কোনো ব্যক্তির ঋণে যে গ্যারান্টর হওয়া কারোরই উচিত হবে না। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমার অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। স্যার সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনার জানতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় গ্যারান্টর গণ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তাদের কি করণীয় আছে কি স্যার? খুবই সুন্দর প্রশ্ন। অনেক সময় দেখা যায় গ্যারান্টররা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধরেন কোনো গ্যারান্টর কোনো ঋণের যখন ঋণটা নেওয়া হচ্ছে তখন ঋণটার পরিমাণ ছিল 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা। তিনি তখন তার মাথায় ধারণা থাকে আমি কিন্তু 10 লক্ষ টাকার গ্যারান্টর হয়েছি, কিন্তু যিনি ঋণ গ্রহীতা ছিলেন তিনি পরবর্তীতে এই ঋণের টাকাটা 10 লক্ষ টাকা থেকে এনহ্যান্স করে বৃদ্ধি করে 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে। তখন গ্যারান্টরকে এটা খেয়াল রাখতে হবে এই বাড়তি টাকা ওইটারও কি আমার গ্যারান্টর হিসেবে লাইবিলিটি আমার উপরে আসছে কিনা সেটা তাকে নিশ্চিত হতে হবে ব্যাংকের সাথে কথা বলে। তিনি যদি মনে করেন না আমি 10 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টর হতে রাজি আছি, এটা যখন এনহ্যান্স করা হবে, বৃদ্ধি করা হবে, 15 লাখ, 20 লাখ বা 30 লাখ টাকা হয়ে যাবে, ওই বাকি টাকার জন্য আমি লাইবিলিটি নিতে পারবো না, বাকি টাকার জন্য আমি গ্যারান্টর হতে পারবো না। এই বিষয়গুলা কিন্তু একজন গ্যারান্টরের সচেতনতার সাথে মোকাবেলা করে কোনো ব্যাংকের ঋণের গ্যারান্টর হওয়া উচিত। আদারওয়াইজ তার জন্য আগামী দিনে অনেক ক্ষতি রয়েছে। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি এবং সর্বশেষ আপনার কাছে জিজ্ঞাসা বা প্রশ্ন সেটা হচ্ছে ঋণ গ্রহীতাগণ বা বন্ধকদাতাগণ বা গ্যারান্টরগণ এর জন্য আপনার সর্বশেষ আপনার কি ধরনের মানে পরামর্শ রয়েছে এবং আপনি কি বলতে চাচ্ছেন বা কি বলে তাদের উপদেশ দিবেন? আমার যারা ঋণ গ্রহীতা রয়েছেন বা গ্যারান্টর রয়েছেন বা মর্টগেজার রয়েছেন সেই সকল দর্শকদের প্রতি আমার পরামর্শ হবে আপনারা যখন ব্যাংক থেকে কোনো লোন নেন নিশ্চয়ই আপনার ব্যবসাকে বড় করার জন্য লোন নেন, আপনার ব্যবসাকে এনহ্যান্স করার জন্য, বৃদ্ধি করার জন্য লোন নিয়ে থাকেন। যে কোনো লোন নেওয়ার পূর্বে ব্যাংকের শর্তগুলা ভালোভাবে দেখে নেবেন। ব্যাংকের সাথে যে সিকিউরিটি ডকুমেন্ট আমরা বলে থাকি সেই ডকুমেন্ট গুলাতে সিগনেচার করার পূর্বে কোনো একজন আইনজীবীর সাথে কথা বলে নেবেন। আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার নির্দিষ্ট আপনার যে আইনজীবী রয়েছেন বা অন্য কোনো আইনজীবী যাকেই আপনার পছন্দ হয়, ব্যাংকের সাথে যতগুলো এগ্রিমেন্ট করা হয়, মর্টগেজ ডিড করা হয়, ডিড অফ হাইপোথিকেশন করা হয়, ডিড অফ মর্টগেজ করা হয়, ডিড অফ পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়, ডিড অফ ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়, সিকিউরিটি ডকুমেন্টস থাকে, লেটার অফ অথরিটি থাকে, পার্সোনাল গ্যারান্টি থাকে বা কর্পোরেট গ্যারান্টি থাকে, এইরকম অসংখ্য ডকুমেন্টে আপনারা কিন্তু স্বাক্ষর করার মধ্যে দিয়ে ঋণ গ্রহণ করে থাকেন। এই কাগজগুলা একটু ভালোভাবে বুঝে নিয়ে স্বাক্ষর করবেন আর এমন কোনো ঋণের সাথে নিজেকে জড়াবেন না যেই ঋণটা আপনি ভবিষ্যতে পরিশোধ করার মতো সক্ষমতা রাখেন না। তাহলে দেখা যাবে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পরিবার এর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হবে, আপনার উজ্জ্বল একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অর্থ ঋণ হিসাবে গ্রহণ করার পূর্বে ব্যাংক থেকে হোক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেই হোক আপনাকে সার্বিকভাবে সচেতন থাকার জন্য পরামর্শ রইল। ধন্যবাদ স্যার আপনাকে।
আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে এসে পড়েছি। স্যার, আপনার এত মূল্যবান, আপনি এত ব্যস্ত মানুষ, আপনি তারপরও আমাদের এনএন টেলিভিশন স্টুডিওতে আইনাল অনুষ্ঠানে আপনি এসে অর্থ ঋণ এবং অর্থ জারি সম্পর্কে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি এবং অনেক কিছু শিখেছি এবং দর্শকের উপকার হয়েছে। স্যার, আপনাকে এই কষ্ট করে আসার জন্য এবং এত সুন্দর একটা সলিউশন দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে এবং এনএন টেলিভিশন কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে আরেক নতুন বিষয় এবং নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন।